রাজপথে মমতা বন্দ্যোপাধ্যায় কখনো নেমেছেন আর এই ছবি ধরা পড়েছে, এটা আগে আমরা দেখিনি। মমতার ডাকা বৈঠকও ফাঁকা, মমতার ডাকে পথে প্রতিবাদ কর্মসূচিও ফাঁকা। যে ছবি আপনাদেরকে দেখাবো আজ ধর্মতলার ওয়াই চ্যানেলে। কলকাতায় থাকা বিধায়কও গড় হাজির কর্মসূচিতে। আজকের এই কর্মসূচি, সেখানে কলকাতায় থাকা বিধায়ক তারাও গড় হাজির। হাতে গোনা কয়েকজন বিধায়ক তারা উপস্থিত ছিলেন আজ মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে। মমতার ধর্নায় শোভনদেব, ববি, মদন, কুণাল, নয়না, যাদেরকে আমরা দেখতে পেলাম, কিন্তু ধর্নায় দেখা নেই অধিকাংশ সাংসদ বিধায়কের, যারা একসময় মমতা বন্দ্যোপাধ্যায়ের ডান দিক বাদিকে ঘুরতেন। আমরা এর আগে ভোট বঙ্গে দেখেছিলাম মমতা বন্দ্যোপাধ্যায় 29শে এপ্রিল, যে আমাদের শেষ দফার নির্বাচন ছিল, তার আগে 27শে এপ্রিল তিনি প্রচার করেছিলেন। সেদিনও দেখেছিলাম কত মানুষ সঙ্গে তার, যারা প্রচারে নেমেছিলেন। কিন্তু আজ এই 4 মের পর, তৃণমূলের ভরাডুবির পর, এই 1 মাসের মধ্যে পুরো ছবিটা বদলে গিয়েছে। এখন শুরুই যেন শূন্যতা। আসুন কথা বলি, সহকর্মী কমলিকা সেনগুপ্ত এই মুহূর্তে রয়েছেন সঙ্গে। কমলিকা, হাতে গোনা কয়েকজনকে দেখলাম যারা ওয়াই চ্যানেলে আজ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রয়েছেন, কিন্তু সংখ্যাটা বোধহয় বেশি যারা অনুপস্থিত। তারা কারা? সাংসদ বিধায়কদের মধ্যে কাদের দেখা গেল না? দেখো, মমতা বন্দ্যোপাধ্যায় যখন রাস্তায় নামতো বা মমতা বন্দ্যোপাধ্যায় যখন বড় বড় সভা করতো, তখন তার আশেপাশে কে আগে লাইন কেড়ে আগে পৌঁছবে, কে কম্পিটিশন লেগে যেত। সায়নী ঘোষ, শশী পাজা, জুন মালিয়া, তাদেরকে দেখা যেত তারা প্রত্যেকের মধ্যে নিজেদের মধ্যে একটা কম্পিটিশন করছে যে কে আগে যাবে ওনার পাশে। কিন্তু এখন যখন উনি আজকে রাস্তায় নেমেছেন, তখন অনেকেই নেই, অর্থাৎ প্রায় কেউই নেই বললে চলা যায়। এরা কোথায়? সায়নী ঘোষ কোথায়? ঝুনমলিয়া কোথায়? পুলক রায় কোথায়? চন্দ্রনাথ সিনহা কোথায়? সাবিনা ইয়াসমিন কোথায়? শিউলি শাহ কোথায়? আমরা জানি যে অনেক জেলার নেতারা তারা কলকাতায় রয়েছেন, অথচ কলকাতা থাকা সত্ত্বেও তারা কেন গেল না, এটাই খুব স্পষ্ট। এটাই সবচেয়ে বড় প্রশ্ন। অরূপ বিশ্বাস তিনি কোথায়? তাকে তো সবসময় মমতা বন্দ্যোপাধ্যায়ের আশেপাশে দেখা যেত। ওই আজকে তো এখন অব্দি তাকে দেখা যায়নি বলেই শোনা যাচ্ছে। এবং তার থেকেও বড় জিনিস হচ্ছে যে জেলার বহু নেতা, যেটা আমরা খবর পাচ্ছি, তারা অন্য জায়গায় বৈঠক করছে। অথচ এমন নয় যে মমতা বন্দ্যোপাধ্যায় 24 ঘন্টায় ডেকেছে এই ধর্নার কথা 4 দিন আগে থেকে সবাই জেনেছিল। তাহলে সেই সমস্ত ইন্টেলেকচুয়ালদেরও খুব বেশি দেখা যাচ্ছে না। কাদের দেখা যাচ্ছে? যারা অনেক দিন পুরনো মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে শুরু করেছে। ববি হাকিমকে দেখা যাচ্ছে, কল্যাণ ব্যানার্জিকে দেখা যাচ্ছে, মদন মিত্রকে দেখা যাচ্ছে। মদন মিত্র যার প্রায় গুরুত্বই হারিয়ে গেছিল একটা সময় পার্টিতে, তাদের দেখা যাচ্ছে। কিন্তু এই যে জুন মালিয়া, সায়নী ঘোষ এত বিধানসভা নির্বাচনে এত তিনি ক্যাম্পেইন করলেন, এত তিনি নাম করালেন, কোথায়? তাদের তো কাউকে দেখা যাচ্ছে না। দেবাশিস কুমারও আমি এখন অবধি শুনিনি তাকে দেখা গেছে। তিনি হয়তো যেতেও পারেন কি যেতে পারেন না, এখন অবধি শোনা যায়নি। কিন্তু ছবি কাদের সামনে আসছে? চন্দ্রনাথ সিনহা, তাকে তো দেখা যাচ্ছে না। পুলক রায় উলুবেরিয়ার, তাকে তো দেখা যাচ্ছে না। সুতরাং এই একটা বোঝা যাচ্ছে যে কারা আছে আর কারা নেই। এবং এখানেই ওই 50-এর হিসেব উঠে আসছে যে তাহলে এই সিগনেচার কারা করছে। অনেকেই হেরে গেছে বলে আসবে না, এর কোনো মানে নেই। অরূপ বিশ্বাস তো সমস্ত জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায় এসে গেছে, এটা আমরা কি করে বুঝতাম যে অরূপ বিশ্বাসকে দেখা গেল না, এরপরে আর কিছুক্ষণ পর মমতা বন্দ্যোপাধ্যায় আসবেন? কই, তাকে তো দেখা গেল না। এটাই সবচেয়ে বড় প্রশ্ন। একেবারে এই কমলিকা খুব সত্যি একটা কথা বলেছে, যে সায়নী ঘোষের কথা আরো স্পেসিফিক্যালি বলতে হয়। সায়নী ঘোষ যেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বডি ডাবল, তার মতোই সাজ পোশাক করে মমতা বন্দ্যোপাধ্যায় ডান দিক বাদিক কোন দিকে তিনি থাকবেন সেট করে ফেলতেন। এর আগে এমন কোনো কর্মসূচি আমরা দেখিনি যেখানে সায়নী ঘোষ, জুন মালিয়া, যাদের কথা কমলিকা বললো, এবং জেলার যারা শীর্ষ নেতৃত্ব, চন্দ্রনাথ সিনহার কথা এলো, পুলক রায়ের কথা এলো। সত্যি আজ কোথায় তারা? মমতা বন্দ্যোপাধ্যায়ের এই কর্মসূচি আজ যেখানে তিনি ধর্ণা দিচ্ছেন, সেখানে এই জেলার নেতারা, শহর কলকাতা সাংসদ বিধায়করা কেউ নেই। কোথায় অরূপ বিশ্বাস, যিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের একেবারে সঙ্গে সবসময় থাকতেন, আজ তিনি কোথায়? তাকে দেখা গেল না। এমনই কলকাতার অনেক গুরুত্বপূর্ণ নেতারা, যেমন শশী পাজা, তিনিই বা কোথায়? হারের পর দৌড় দিয়েছেন কি তারা? আজকে এই কর্মসূচিতে তাই দেখা গেল না। তাপস রায় তিনি বলছেন এটা পুরোটাই দম্ভের ফল। মমতার সভায় গড় হাজিরা নিয়ে মমতাকে নিশানা, মমতাকে তৃণমূলের বোঝা। বিস্ফোরক তাপস রায়।
সাংসদদের দেখা দিল না মমতা বন্দ্যোপাধ্যায় ধর্নায়। কি অবস্থা, হ্যাঁ, দুর্ভাগ্যজনক, দুঃখজনক। সেই জন্য ক্ষমতায় থাকলে না দম্ভ দেখাতে নেই, অহংকার দেখাতে নেই। মমতা ব্যানার্জির অহংকারটা এবার আকাশ ছোঁয়া হয়ে গেছিল, আর দম্ভটা। যে প্রশ্ন আমরা তুলছি, যে প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করছি, পথে যখন মমতা বন্দ্যোপাধ্যায় দলের সুপ্রিমো রয়েছেন তখন নেতারা তারা কোথায়? কোথায় সায়নী ঘোষ, কোথায় সায়ন্তিকা, কোথায় জুন মালিয়া, কোথায় অরূপ স্বরূপ, যারা একেবারে চিপকে থাকতেন তাদের সুপ্রিমোকে ঘিরে, আজ কোথায় তারা? মমতা বন্দ্যোপাধ্যায় পথে নামছেন, এর আগে এই ছবি তো আমরা দেখিনি। ভোটবঙ্গে 29 এপ্রিল শেষ দফার ভোট, তার আগে 27 এপ্রিল মমতা বন্দ্যোপাধ্যায় নিজের কেন্দ্রে প্রচার করেছিলেন। সেখানে কাকে না কাকে সবাইকে দেখা গেছে। ইনফ্যাক্ট সেলেব মুখ যারা আমরা সঙ্গীত জগতের দেখেছি, অভিনয় জগতের দেখেছি, তারা একেবারে মমতা বন্দ্যোপাধ্যায়ের ডান দিক বাদিক ঘেঁষে থাকতেন। আজ কিন্তু তারা কোথাও নেই। আজকে ধর্মতলায় এই ধর্ণা কর্মসূচি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কারা রয়েছেন? মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রয়েছেন তার সঙ্গে যারা তৃণমূলটা শুরু করেছিলেন, একসময় যারা কংগ্রেস করতেন। মদন মিত্রকে দেখতে পাচ্ছি, আমরা দেখতে পাচ্ছি শোভনদেব চট্টোপাধ্যায়কে, এইরকম নেতাদের আমরা দেখতে পেয়েছি। আজকে আমরা সামিরুল ইসলামকে দেখলাম, বৈশ্বনাথ চট্টোপাধ্যায়কে দেখলাম। তাদের ছাড়া যারা এতদিন পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থেকে একেবারে প্রথম সারি আঁকড়ে থেকেছেন, কাউকে ঢুকতে দেননি, তারা কোথায়? আজ তারা কোথায়? এবং আজকের এই যে ধর্ণা কর্মসূচি যেখানে হচ্ছে এই ধর্মতলায় আমরা তৃণমূলের যে সব থেকে বড় কর্মসূচি দেখি তা হলো তৃণমূলের শহীদ দিবস 21শে জুলাই। সেই 21শে জুলাই শহীদ দিবসের মঞ্চে কারা আলো করে থাকতেন? মূল মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে থাকতেন, সেই মূল মঞ্চে থাকতেন সেলেবরা, হুজুরা, টলিউডের সেলিব্রিটিরা সেখানে থাকতেন। শুধু টলিউডের অভিনেতারা নয়, আমরা সিরিয়াল জগতেরও দেখতাম, তারাও মঞ্চ আলো করে বসে থাকতেন। এবং এই নিয়েও কিন্তু দলের অন্দরে অনেকের মধ্যেই ক্ষোভ জন্মেছিল, ওখানে তো আমরা যেতে পারি না, ওখানে এই অভিনেতারা ভিড় করে থাকেন। কিন্তু দেখুন আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই দুঃসময়, আজকে তৃণমূলের এই ভরাডুবিতে তাদের কারো টিকি খুঁজে কিন্তু পাওয়া যাচ্ছে না। মমতা বন্দ্যোপাধ্যায় যখন আজ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর এই হামলার জন্য প্রতিবাদে পথে নেমেছেন, ধর্ণা কর্মসূচি করছেন, সেখানে হাতে গোনা কয়েকজন রয়েছেন তাকে ঘিরে। তার বডি ডাবল, মমতা বন্দ্যোপাধ্যায়ের মতোই সাজ পোশাক, যেই সায়নী ঘোষ করতো, অনেক বড় বড় কথা তিনি বলতেন, প্রচারে এসে অনেক কথা তিনি বলেছেন, ইনফ্যাক্ট তার পরেও দেখেছি। কিন্তু সেই সায়নী ঘোষ আজ তিনি কোথায়? আজ ধর্মতলার এই কর্মসূচিতে কোথায়? ধর্মতলায় 21শে জুলাই এর সভায় আলো করে যে চাঁদের হাট থাকতো, তারা কিন্তু আজ নেই। আজ শুধুই মমতা বন্দ্যোপাধ্যায়ের চারপাশে শূন্যতা। বিধানসভার ছবি দেখাবো। বিধানসভায় মুখোমুখি তাপস রায়, কুণাল ঘোষ, দুই নেতার কথোপকথন হলো। মমতার সভা প্রসঙ্গ, প্রশাসন অনুমতি দেয়নি বলে তাপসকে জানান কুণাল। তৃণমূল জামানায় 104 বার অনুমতি মেলেনি বলে দাবি তাপস রায়। 104 বার কিন্তু হাইকোর্টে যেতে হয়েছে মঞ্চ বাঁধার জন্য, মিছিলের জন্য, মিটিংয়ের জন্য। ওগুলো সব টেকনিক্যাল প্রবলেম ছিল। রানী রাসমণি রোড, যেটা আমাদের সবার অনুমতি চাওয়া, সেখানে মঞ্চ করতে দাওনি, পুলিশ ঘিরে আছে, ঢুকতে দেয়নি। এবার শেষ মুহূর্তে আমরা ওয়াই চ্যানেলে কত লোক, দেখো না, চলো না, ওখানে কত লোক নিজের চোখে দেখবো। আরে উপচে যাচ্ছে, ভেতরে ধরছে না। যদি একটা মঞ্চ করতে দিত, ভালো করে একটা করা যেত। 104 বার কিন্তু হাইকোর্টে যেতে হয়েছে মঞ্চ বাঁধার জন্য, মিছিলের জন্য, মিটিংয়ের জন্য। ওগুলো সব টেকনিক্যাল প্রবলেম ছিল। ওগুলো টেকনিক্যাল প্রবলেম ছিল। রানী রাসমণি রোড, 2021-এর বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল একটা গান রিলিজ করেছিল, খেলা হবে। ভীষণ পপুলার হয় সেই গান। খেলা হবে এই শব্দবন্ধ বঙ্গ রাজনীতির একটা গুরুত্বপূর্ণ অংশ হয়ে থেকে গিয়েছে। বিভিন্ন সময় বিভিন্ন লোকের মুখে শোনা গিয়েছে খেলা হবে। এবার তাপস রায় তিনি পোস্ট করলেন খেলা হবে এই শব্দবন্ধ।
ইঙ্গিতপূর্ণ পোস্ট বিজেপি বিধায়কের। তৃণমূল কংগ্রেস ভেঙে চুরমার, মহারাষ্ট্রের মতো অবস্থা হলো তৃণমূলের। 50 বিধায়কের সমর্থন নিয়ে স্পিকারের কাছে ঋতব্রত, শেষে লেখা খেলা হবে। যে পোস্ট এই মুহূর্তে আপনারা দেখছেন তা বিজেপি বিধায়ক সদ্যমন্ত্রী তাপস রায়ের। তৃণমূল কংগ্রেস ভেঙে চুরমার, মহারাষ্ট্রের মতো অবস্থা হলো তৃণমূলের। বিধানসভা স্পিকারের কাছে ঋতব্রত গিয়েছেন, প্রায় 50 জন টিএমসির বিধায়ক নিয়ে পৌঁছে গিয়েছেন তিনি। শেষে যে কথা লেখা তা হলো খেলা হবে। তৃণমূলের শোচনীয় অবস্থা। তৃণমূলে দুটো ভাগে ভাগ হয়ে গেছে, মমতাকেও ডিনাই, অভিষেককে তো বটেই। এরকম একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে, পার্টির রেজাল্ট 1 মাসও হয়নি। তো সুতরাং এটা অনিবার্য ছিল, এটা হওয়ারই ছিল এবং এটা হবে, এটা ঘটবে। তার কারণ তৃণমূল কংগ্রেসটা পলিটিক্যাল নায়ক নায়িকা, গায়ক গায়িকা, পশ্চিমবাংলার বাইরে একটা বাংলার দল, তার আবার সর্বভারতীয় দেখাতে গিয়ে গুজরাট থেকে, দিল্লি থেকে, বিহার থেকে, বিভিন্ন জায়গা থেকে সমস্ত অরাজনৈতিক লোকদেরকে নিয়ে এসে রাজ্যসভা লোকসভায় পাঠানো। তো সুতরাং এগুলো এতদিন চুপ করে দমবন্ধ পরিস্থিতিতে সহ্য করেছে। একটা হয় ঠিক আছে, তো গন্ডায় গন্ডায় হলে সেই রাগটা, ক্রোধটাই বহিঃপ্রকাশ ঘটছে। সাহস এবং ভয় দুটোই কিন্তু সংক্রামক। তো এক্ষেত্রে কি সংক্রমিত হচ্ছে আমি জানি না। তৃণমূল উঠে যাওয়া উচিত। তৃণমূলে মুষল পর্ব আপনাদেরকে একটু গ্রাফিক্যালি দেখাচ্ছি। বৈঠক কবে কবে হয়েছে, গড় হাজির সেদিন কত কত ছিলেন, হাজির কত কত ছিলেন। বৈঠক 6 মে, গড় হাজির ছিলেন 11 জন, 69 জন সেদিন প্রেজেন্ট ছিলেন। 19 মে তার পরবর্তী যে বৈঠক হয় সেখানে 64 জন প্রেজেন্ট থাকলেও 16 জন অ্যাবসেন্ট ছিলেন। 31 মের ছবিটা হচ্ছে গড় হাজির ম্যাক্সিমাম 60 জন, হাজির 20 জন। বিধায়ক 80 জনের মধ্যে তৃণমূলে মুষল পর্বের 3টে তারিখ অনুযায়ী, 3টে বৈঠক অনুযায়ী কতজন গড় হাজির থাকলেন আর কতজন হাজির থাকলেন, এই পরিসংখ্যানটা অত্যন্ত সিগনিফিকেন্ট। নিয়ম হচ্ছে পরিষদীয় দল, সেই পরিষদীয় দলের যারা সদস্য অর্থাৎ এমএলএ, সেই এমএলএরা বেশিরভাগই যদি সই করে তাদের নেতা নির্বাচিত করে, বেশিরভাগ যদি চায় সেখানে বিবেচনা করতে হবে। পশ্চিম বাংলায় এবং রাজ্য বিধানসভায় যে নতুন নতুন ঘটনা ঘটছে, বহু ক্ষেত্রেই গত 15 বছর ধরে, এই সংবিধান যখন লেখা হয়েছিল, রুলস অ্যান্ড রেগুলেশন যখন হয়েছিল, ল অফ দ্য ল্যান্ড যখন, তখন তৃণমূল বলে পার্টিটা ছিল না। সেই জন্যেই মিলছে না কিছু। গেরুয়া ঝড়ে ধরাশায়ী তৃণমূল। বেসুরোরা সংখ্যায় যদি 52 হয় তাহলে কি হবে? বিধানসভা স্পিকারকে চিঠি দিয়ে ইতিমধ্যেই আবেদন জানিয়েছেন ঋতব্রত। প্রধান বিরোধী দলের স্বীকৃতি পেতে এই আবেদন, বিধানসভার স্পিকারকে চিঠি দিয়ে আবেদন ঋতব্রত। আচ্ছা, এবার দেখুন তৃণমূলে বিধায়ক সংখ্যা কত? 80। তার মধ্যে 2 জন সন্দীপন, ঋতব্রত, তাদেরকে বহিষ্কার করা হলো, তাহলে হচ্ছে 78 জন। এবার যদি সংখ্যাগরিষ্ঠতা পেতে হয়, এখনো পর্যন্ত 2/3 দরকার, 52। মানে এখনো পর্যন্ত সন্দীপন এবং ঋতব্রত আছেন, আর 50 দরকার। আর তাহলে সংখ্যা যার দল তার। এখানেই আমরা বারবার বলছি মহারাষ্ট্রের মডেলের কথা। প্রধান বিরোধী দলের স্বীকৃতি পেতে আবেদন, বেসুররা যদি 52 হয়ে যান, বারবার বলছি সন্দীপন, ঋতব্রত রয়েছে অর্থাৎ 2 জন রয়েছে, এরপর দরকার আরো 50। তাহলে বিধানসভা স্পিকারকে চিঠি দিয়ে আবেদন, প্রধান বিরোধী দলের স্বীকৃতি পেতে তারা আবেদন জানাবেন। পর্যাপ্ত সংখ্যা থাকায় দলত্যাগ বিরোধী আইন তাহলে কার্যকর করা হবে না। এক্ষেত্রে যদি সংখ্যাটা 52 পৌঁছে যায়, যেহেতু পর্যাপ্ত সংখ্যা থাকছে, তাই বেসুরদের হাতে সংখ্যা থাকায় মিলবে বিরোধী দলের স্বীকৃতি। খুব স্বাভাবিকভাবে যদি বিরোধী দলের স্বীকৃতি পেয়ে যায় বেসুররা,
তাহলে সেখান থেকেই কোনো একজন বিরোধী দলনেতা হবে যাদের কাছে সংখ্যা, তাদের হাতেই দলের নাম এবং প্রতীক। এবার কমিশন কি জানতে চাইবে, আইনি প্রক্রিয়া কি কি, 2/3 জনপ্রতিনিধি এবং আমি আরো একবার বলবো পিসিআরকে যদি প্রথম থেকে প্লে করা যায়। কমিশন কি জানতে চাইবে, যেই ইনফরমেশন আপনাদেরকে দিচ্ছিলাম, 2/3 জনপ্রতিনিধি এবং সংগঠনের সংখ্যাগরিষ্ঠ নেতারা কোন দিকে, আইনি প্রসিডিংস কি হবে, এখানে কমিশন কি জানতে চাইবে, এই 2/3 জনপ্রতিনিধি এবং সংগঠনের সংখ্যাগরিষ্ঠ নেতারা কোন দিকে। কমিশন আরো কি জানতে চাইবে, সংখ্যাগরিষ্ঠের সমর্থন যেদিকে তারাই পাবেন জোড়াফুল প্রতীক। এটা তো খুব স্বাভাবিক, যেখানে সংখ্যাগরিষ্ঠতা সেখানেই জোড়াফুল প্রতীক থাকবে, আর এখানেই সম্ভাবনা জোরালো যে মমতা বন্দ্যোপাধ্যায় কি তাহলে দলের নাম এবং প্রতীক দুটোই হারাতে চলেছে। তৃণমূলে এখন আসল নকল এই তফাৎ চলে আসছে। তাহলে আসল তৃণমূল কি, যাদের কাছে সংখ্যা তাদের হাতেই দলের নাম এবং প্রতীক। তৃণমূলের প্রতীক এবং নাম কাদের কাছে থাকবে এই ফয়সলা করবে নির্বাচন কমিশন। আসল তৃণমূল কে, যারা বহিষ্কৃত হয়ে স্পিকারের কাছে আবেদন জানাবেন, চিঠি দেবেন, তারা যাদের কাছে সংখ্যাগরিষ্ঠতা থাকতে পারে, নাকি মমতা বন্দ্যোপাধ্যায় যিনি এই দলের সুপ্রিমো। তৃণমূলের প্রতীক ও নাম কাদের কাছে থাকবে ফয়সলা কিন্তু আলটিমেটলি করবে নির্বাচন কমিশন। এবার কেন বলছি বাংলায় মহারাষ্ট্র মডেল, 4 বছর আগে মহারাষ্ট্রে যেই ছবি আমরা দেখেছিলাম, উদ্ধব ঠাকরের সঙ্গে সঙ্গ ছেড়ে দেন একনাথ শিন্ডে, এবং তারপরেই রিসর্ট পলিটিক্স এই শব্দবন্ধ ভারতীয় রাজনীতিতে উঠে আসে। 2/3 জনপ্রতিনিধি এবং বেশিরভাগ নেতাই ছিলেন সেই সময় একনাথ শিন্ডের পাশে। তাদেরকে নিয়ে তিনি প্রথমে চলে যান সুরাট, তারপরে তিনি চলে যান গুয়াহাটি। একনাথ শিন্ডের গোষ্ঠী আসল শিবসেনার স্বীকৃতি পায়, শুধু স্বীকৃতি নয়, লোগো দলের প্রতীক সেটাও চলে আসে। শিবসেনার প্রতীক তীরধনুক একনাথ শিন্ডের হাতে চলে আসে 2022-এ। 2019-এ মহারাষ্ট্র নির্বাচন হয়, আর 2022-এই এই পরিস্থিতির বদল হয়ে যায়। মহারাষ্ট্র মডেল আমরা যাকে বলছি, বাংলায় মহারাষ্ট্র মডেল কি হতে চলেছে তাহলে? শুধু সইজালি নয়, আরও অসঙ্গতি। তৃণমূলের দেওয়া চিঠিতে একাধিক অসঙ্গতি। অভিষেকের চিঠিতে দাবি বৈঠক হয় 6ই মে। অভিষেকের চিঠিতে দাবি বিধায়করা সই করেন 6ই মে। শোভন দেবের সইয়ের পাশে তারিখ নিয়ে বিভ্রান্তি তৈরি। শোভন দেবের সইয়ের পাশে তারিখ 5 নাকি 6ই মে? কথা বলবো, অমিত প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। অমিত, এখন তো কনফিউশন শুরু হয়ে গিয়েছে যে শোভন দেবের যে সই তার পাশে ডেটটা ঠিক কত, অর্থাৎ বিভ্রান্তি এই সই জালের ক্ষেত্রে শুধু নয়, অসঙ্গতি আরো রয়েছে। হ্যাঁ দেখো রুমেলা, একাধিক অসঙ্গতি সামনে আসছে সেই চিঠি ঘিরে। একদিকে যেমন সই জালের বিষয়টিও রয়েছে, তদন্ত করা হচ্ছে, এবং একসঙ্গে একাধিক অসঙ্গতি সামনে আসতে শুরু করেছে। সেক্ষেত্রে শোভনদেব চট্টোপাধ্যায় তিনি সিগনেচার করেছেন, তার নামের পাশে যে তারিখ সেখানে দেওয়া রয়েছে, সেই তারিখটি 5 তারিখ নাকি 6 তারিখ, সেটা নিয়েও কিন্তু একটা অসঙ্গতি তৈরি হয়েছে। কারণ বৈঠক হয়েছিল 6 তারিখে, এবং কে কাকে তৃণমূলের বিরোধী দলনেতা করা হবে সেই সংক্রান্ত বৈঠক, এবং সেই বৈঠকে যে সমস্ত বিধায়ক উপস্থিত থাকার কথা, তাদের যে রেগুলেশন যে মিটিং, সেই নোটে বিধায়কদের সই করার কথা, এবং সই করার পরে ডেট বা তারিখ লেখার কথা। সেক্ষেত্রে শোভনদেব চট্টোপাধ্যায় প্রথম তার নামটি রয়েছে 1 নম্বরে। তারপরে তার নামের পাশে যে তারিখ বা ডেট বসানো রয়েছে, সেখানে 5 তারিখ না 6 তারিখ, সেটিও কিন্তু স্পষ্ট তো বোঝা যাচ্ছে না, বা সেটা অস্পষ্ট, সেটা নিয়েও কিন্তু অসঙ্গতি দেখা যাচ্ছে, এমনটা কিন্তু সিআইডি সূত্রে খবর। সেক্ষেত্রে যেমন হ্যান্ডরাইটিং এক্সপার্টদের যেমন এক্সামিন করানো হচ্ছে, এই চিঠিটি প্রিজার্ভ করা তুমি একটু সঙ্গে থাকো। এই যে শুধু শহীদ জাল নয়, আমরা যে বলছি আরো অসঙ্গতি, তার আরো উদাহরণ আছে। ক্রমিক সংখ্যা 5, 16 ও 26 নেই রেজলিউশনে। চিঠির বৈধতা নিয়েই তো প্রশ্ন উঠছে এখন, অমিত।
একেবারে দেখো, চিঠিতে যে ক্রমিক নম্বর বা যে সিরিয়াল নম্বর পরপর যে বিধায়কের যে নাম রয়েছে সেখানেও কিন্তু অসঙ্গতি স্পষ্টত ধরা পড়েছে চিঠির মধ্যেই। সেখানে 5, 16 এবং 26 এই নম্বরগুলো সিরিয়াল নাম্বার বা ক্রমিক নম্বর হিসেবে নেই। সেখানে 4-এর পর 6, সেখানে 15-এর পর 17, এমনকি 25-এর পর 26, 30, 27 রয়েছে। এই অসঙ্গতিগুলো ধীরে ধীরে সামনে আসছে চিঠিকে কেন্দ্র করে, এবং একই সঙ্গে বিভিন্ন জায়গাতে দেখা যাচ্ছে ডাবল রাইটিং, অর্থাৎ কোনো বিধায়ক যদি সিগনেচার করে থাকেন তাহলে সেক্ষেত্রে তিনি সব জেনে সিগনেচার করেছেন, মিটিং এ কি রেজুলেশন হয়েছে, মিটিং এ কি মিনিট ছিল, সমস্ত জেনে সিগনেচার করেছেন। তো সিগনেচার বা ডেট দেওয়ার ক্ষেত্রেও একাধিক জায়গাতে ডাবল রাইটিং রয়েছে আমাদের কিন্তু শেয়ারের সূত্রে খবর। সেক্ষেত্রে সিরিয়াল নম্বরেও যেমন অসঙ্গতি, একই সঙ্গে শোভনদেব চট্টোপাধ্যায়ের সিগনেচারের পাশে যে ডেট সেখানেও অসঙ্গতি রয়েছে। সব মিলিয়ে একাধিক অসঙ্গতি কিন্তু ফুটে উঠছে। ওকে, আর এই সইজাল নিয়ে আগেও বিস্ফোরক ছিলেন, আজও বিস্ফোরক হুইসেল ব্লোয়ার ঋতব্রত। ক্রাউন প্রিন্স তার নেতৃত্বে যে, এবং ধরুন এই যে সইজাল, ক্রাউন প্রিন্সের যে ক্যামাক স্ট্রিটে যারা কাজ করতেন তাদের অনেককে ব্যাকডেটে রেজিগনেশন দিতে বাধ্য করানো হয়েছে। প্রবলেম হচ্ছে যখন মধ্যমেধা, একটা কর্পোরেট স্টাইলে মধ্যমেধার কিছু লোক তারা হচ্ছে একটা ডিক্টেটরশিপ চালায়, তার ফলাফল হয়েছে। আমরা তো সই করতে গিয়ে দেখেছি যে ওখানে যে নেই তার নাম ব্লক লেটারে লেখা আছে। লোকে বেঈমান বলতে পারে, গদ্দার বলতে পারে, কেউ রাস্তায় চোর চোর বলছে না, গণপিটুনিও দিচ্ছে না, চোর পিটুনিও দিচ্ছে না। নামটা তো আমার সই নয়, আমি নাম লিখেছি, আইডেন্টিফাই হবে কি করে? আমার সিগনেচার দেখে তো আইডেন্টিফাই না হতে পারে, তারপর সই করেছি, এটাই প্রসেস। হেডলাইন্স